হর মহাদেব, হর হর মহাদেব। পেয়ে গেলাম 10 টাকার কফি। মনে রেখো, মালদা স্টেশনেই পাওয়া যায়। বাংলায় একটা কথা আছে, হও যদি সুজন তেঁতুল পাতায়। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমাদের জীবনে চলার পথে অনেক প্রশ্ন আমাদের সামনে এসে যায়। সেই প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায়, কখনো বা পাওয়াও যায় না। কিন্তু এই চলার পথেই আমাদের তো এগোতেই হবে সামনে। সেই রকম একটা জার্নি করতে চলেছি তোমাদের সাথে নিয়ে। কোথায় যাচ্ছি? হচ্ছে 144 বছর পর এমন একটা মেলা, বিশ্বের সর্ববৃহৎ মেলা, হর হর মহাদেব, মা গঙ্গা কি জয়। সেই মহাকুম্ভে যাচ্ছি প্রশ্নের উত্তর খুঁজতে। জানো, তোমাদেরকে একটু কথা বলি। আজ থেকে প্রায় 50 বছর আগে একটা বই পড়েছিলাম। বইটা একটা অদ্ভুত। সেই লেখক বইটাতে এই মহাকুম্ভকে নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন। আমাদের কাছে, বাঙালির কাছে স্মরণীয় সেই উপন্যাস, সেই পত্রিকা, সেই গল্পটা কি, কে লেখক, কী বা প্রশ্ন ছিল, এই অনেক কথাই এই জার্নিতে আসবে তোমাদের সাথে করে। আমি যাচ্ছি, কেন যায় যুগ যুগ ধরে এই কুম্ভে, এই প্রশ্নের উত্তর সেই সাহিত্যিক খুঁজেছিলেন। আমিও খুঁজছি, আমিও যাচ্ছি সেই মহাকুম্ভে। তোমরা যাচ্ছ তো আমার সাথে? তবে সেশনেই দেখা হবে। সূর্য পশ্চিমে ঢলে গেছে আর আমার জার্নি শুরু হলো। নতুন ডেস্টিনেশন, সব তীর্থ বারবার, মহাকুম্ভ একবার। এই মহাকুম্ভের স্থানেই যাচ্ছি। কিন্তু আমি সেই অর্থে ধার্মিক নই, তবুও যাচ্ছি। কেন? একটা উত্তর খুঁজতে। যুগ যুগ ধরে মানুষ কেন যায়, কিসের খোঁজে? অমৃতের সন্ধানে। এই অমৃতের সন্ধানেই আমি যাচ্ছি। উত্তর পাবো কিনা জানি না, তোমরাও সাথে থাকো। আর জার্নির প্রত্যেকটা দিনক্ষণ, প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে একটা লাইক আর আমার সাথে থেকো। তাহলে জার্নিটা শুরু করি, কি বলো? মহাদেবের নাম নিয়ে জার্নি তো শুরু করে দিলাম, দেখা যাক কী হয়। আর ভরসা তোমরা, কারণ এই জার্নি তোমরা যদি সাথে না থাকো তাহলে ঠিক জমবে না। আমার জার্নিতে বেশ কয়েক ঘন্টা, এখানে মধ্যেখানে স্টপেজগুলো আছে, অনেক স্টপেজ। এই ট্রেনের, এই ফারাক্কা এক্সপ্রেস ভারতবর্ষের একটা সবচেয়ে, মানে কী বলবো, সবচেয়ে খারাপ এক্সপ্রেস একটা। যে হাজারো, মানে এখান থেকে দিল্লি যাওয়ার প্রায় 36 ঘন্টা এই ট্রেনে যেন সহজে। তবে আমাদের কি করব, যেতেই হবে মহাকুম্ভে। তার জন্য তো আমাদের শহরের জন্য এই একটাই ট্রেন, সেই জন্যেই যাচ্ছি। আর এখানে আমরা টিফিন নিয়েছি, মালদাতে কিছু চা খাওয়া হবে। আর দেখা যাক রাস্তায় কি হবে। এটাই একটা বিরাট প্রশ্ন, কারণ মালদার পর ফারাক্কা, ভাগলপুর, পাটনা, তখন তো একটা রাশ এ ট্রেনে আসবেই। তখন তার জন্য একটা কথা বলি তোমাদের, যে সঙ্গী যদি ভালো হয় তাহলে যাত্রা যে কোনো বাধা আমরা টপকাবই। সমস্যা থাকতেই পারে, কারণ বিশ্বের সবচেয়ে বড় মেলা, এই বিশ্বের এত বড় মেলা কোথাও নেই। আর তার ইতিহাসের গুরুত্ব, তার ধার্মিক গুরুত্ব অপরিসীম। বালিশগুলো দেখেছেন? দারুণ দামি বালিশ, সবচেয়ে দামি। ভারতীয় রেলের এটাই ঐতিহ্য। এর অবস্থা দেখে আমাদের কি আর বলবো, বলার কিছু নাই।
তুঙ্গনাথটা যাব, আর গঙ্গোত্রী যমুনোত্রী, হ্যাঁ অসুবিধা নেই। না বদ্রীনাথ থেকে ওই আপনি ওই মানাগ্রামটা, মানাগ্রাম আর হচ্ছে শতধারা, ওই পয়েন্টটা পর্যন্ত। হ্যাঁ 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 ওই রাস্তাটা শতবান, হ্যাঁ হ্যাঁ শেষ গ্রাম। আমার এই জার্নি প্রায় কালকে 11টা 5-এ আমি বেনারসে পৌঁছাবো। তারপরে তো বললাম বন্দে ভারত, এই ট্রেনটা ভারতবর্ষের সবচেয়ে ওয়ার্স্ট ট্রেনের মধ্যে একটা, কারণ এর দেখার কেউ নেই, অনাথ। আমি বললাম এই বালিশ থেকে শুরু করে যা যা দেওয়া উচিত এসি কামরায়, সবই খুবই বাজে অবস্থা। এখানে টিকিট তো কাটেই সবাই, সে পাঞ্জাবি যাক বা দিল্লিতে বিভিন্ন কর্মক্ষেত্রে রাজমিস্ত্রির কাজ হোক, কাজ হোক, এই প্রত্যন্ত এলাকার জন্য এই একটা ট্রেন, তার দিকে দেখার জন্য কেউ নেই। এটা খুব দুঃখজনক। দেখি কফি পাওয়া যায় কিনা, কফি দিন তো দুটো। পেয়ে গেলাম 10 টাকার কফি। মনে রেখো মালদা স্টেশনেই পাওয়া যায় 10 টাকায় কফি। আমি তো কোথাও দেখিনি 10 টাকায় কফি পাওয়া যায়। এসব শিল্প আর আম এর সাথে জড়িয়ে আছে, মালদার ইতিহাসের সাথে, মালদার সাংস্কৃতিক সাথে। আরেকটা কথা, গৌড় বাংলা বিহার উড়িষ্যার প্রাচীনতম নগরের মধ্যে রাজধানী, গৌড় বিখ্যাত। এখানে হুসেন শাহ আর চৈতন্য মহাপ্রভু, তার ইতিহাস জড়িয়ে আছে এই মালদার পাশেই গৌড়। এখানে এই চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে একটা মেলা হয়, রামকেলির মেলা। তোমাদেরকে সাথে করে কোনো এক সময় একটা ভিডিও বানাবো, রামকেলি মেলা যাওয়ার তোমাদেরকে নিমন্ত্রণ করলাম। আমি যাব সেখানে, দেখাবো সেখানে আছে মহাপ্রভুর পায়ের ছাপ। ফারাক্কা থেকে এখন পৌঁছে গেলাম পহলগাঁও। এরপরেই আসবে 3 পাহাড় জাংশন। আমাদের ট্রেন নাম্বার 15743 ফারাক্কা এক্সপ্রেস, বালুরঘাট থেকে ভাতিন্ডা। রাত্রি 1:30 হয়ে গেছে। এখন সবাই শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা নিয়ে ব্যস্ত, আর আমি ট্রেনে গেটে দাঁড়িয়ে আছি দেখার জন্য যে মহাপ্রভু কেমন লোক যাচ্ছে, সেটাই দেখার জন্য। তবে আমার জার্নি তো আরও অনেক দূর যেতে হবে, বেনারস পর্যন্ত। ডিনার করার সময় সবাই ডিনার নিয়ে ব্যস্ত, আর আমাকেও সেটা ডিনারটা করতে হবে, সেই জন্য এগিয়ে যাই। ডিনারের ব্যবস্থা যখন হচ্ছে আমরাও করে ফেলি ডিনারটা। রাতের খাবারটা এইভাবে শুরু করছি আমরা একসাথেই। আর রাত্রিটা এখন প্রায় 9টা পার হয়ে গেল। 3 পাহাড়টা পারে এখানে আমরা ক্রস করে গেলাম। এরপরে আর রাত্রে কিছু কথা বলা যাবে না, তোমাদের সাথে আড্ডা দেওয়া যাবে না, সকালেই দেখা হবে। সেকেন্ড ডে জার্নি, আমাদের ট্রেন আড়া জংশন ক্রস করে গেল। পাটনা আমরা তখন ছিলাম ভোর 4:30 বা 5টা হবে। চাটা খুব দরকার,
বিহারে পৌঁছে বিহারের নতুন প্রকৃতির কুয়াশার ঘন মেঘাচ্ছন্ন, মেঘের মতো কুয়াশা ঢেকে আছে প্রকৃতিকে। সকালটা খুব ভালো লাগছে, কিন্তু একটা চা তো দরকার। দেখি ক্যান্টিনে পাই কিনা। সকালের এই চাটা দিয়ে আমার মর্নিং শুরু করলাম। চা না হলে চলছিল না। রেলের চার আলাদা মাধুর্য আছে, কারণ ইন্ডিয়ান রেলের এই যে ছাপ, এটা একটা আলাদা মর্যাদা দেয় আমাদের, কারণ ইন্ডিয়ান। স্টেশনটার নামটা দেখতে পাচ্ছি না। একটা বিহারের প্রত্যন্ত এলাকার ছোট্ট স্টেশন, 2 মিনিট বোধহয় স্টপেজ দেবে। আর এখানকার দেখো সকালটা, বিহারের স্বাদই আলাদা। বিহারের প্রকৃতি, বিহারের এখানকার খাওয়া, নাস্তা, আর কিছু এর ইতিহাস। বিহার নিজের মতো করে বেঁচে থাকে, ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। পৌঁছে গেলাম বিখ্যাত স্টেশন মোগলসরাই, উত্তরপ্রদেশের গেট। এখান থেকে আর মাত্র 1 ঘন্টার পরেই আমার গন্তব্যস্থল বারাণসী। তবে এই মুঘলসরাইয়ের ইতিহাস কি বলছে তোমরা একটা কমেন্ট করো তো। মুঘল এবং সরাই মানে তো পান্থনিবাস, হোটেল, যাই হোক না কেন। জিটি রোডের ধারে এই মুঘলসরাই জংশন, ইতিহাসের সাথে অনেক কিছু কথা এখানে আছে। তোমরা একটা বলো মুঘলসরাই কেন বিখ্যাত, কমেন্ট করো। আর আমার যাত্রাপথ আরও সামনে। पेड़ा कितने का भैया? 120 টাকা কেজি না। 120 টাকা পেয়ারা, সাইজটা বড়, কিন্তু দামটাও তো সাংঘাতিক। উঠে পড়ি, ট্রেনে ছেড়ে দেবে। বছর পর জুপিটার, 144 বছর পর জুপিটার পৃথিবী আর সূর্য, হ্যাঁ, এরকম জুপিটারের গ্র্যাভিটেশনাল পুল আর্থের থেকে অনেক বেশি। ওই গ্র্যাভিটেশনাল পুলটা এই যে এইখানটা পড়ছে কসমিক, এইটা 140 বছর পর এটা ইয়েটা ভাইব্রেশনটা, ওইটা চান করলে এত লোক চান করছে কিছু হচ্ছে না, ওই ভাইব্রেশনটাকে জলটাকে নিয়ে একদম ইয়ে করে দিচ্ছে। এটার একটা মাহাত্ম্য আছে, চলে গেল, বিশ্বাস করি যদি ওই অধ্যায়টা চলে গেল। এই অধ্যায়তে না এই অধ্যায়তেও, এই পঞ্চমীতেও কি হ্যাঁ বলছে যে দেবতারা তো আর শরীর ধরতে পারে না, ওরা সমস্ত দেব দেবীরা হলো সূক্ষ্ম শরীরে আসবে। ওরা তো ওদের তার দেহ ধরা ক্ষমতা নেই, সূক্ষ্ম শরীরে এসে ওরাও কিন্তু স্নান করবে এবং সেই সময় ঊর্জাটা আসবে। এই যে কৈলাস মানসরোবরে যেটা স্নান হয়, রাত্রি জাগে কেন, ওইখানে দেবতারা স্নান করতে আসে। তাহলে চলে আসলাম, গঙ্গা পার হয়ে গেলাম, বেনারসে ঢুকছি, পৌঁছে গেলাম আমার সাধের বাবা বিশ্বনাথের দরজায়, বারাণসী স্টেশনে। কতদিনের স্বাদ ছিল এই বিশ্বনাথের দর্শনে আসব, আর এই মহাকুম্ভের কারণেই বেনারসে প্রথম পা দিলাম। আমরা ঘোরার পথে কুম্ভ স্নান করে যাওয়ার পর
এখানে এসে দুদিন হল করব। লিফটের সব ব্যবস্থা আছে, কিন্তু লিফট কোথায় চলে না। আমাদের যেতে হবে ওয়েটিং রুম কোথায় আছে দেখি, সেখানে 3 ঘন্টা থাকতে হবে, তারপর বন্দে ভারত। এটা হচ্ছে এখানকার বারাণসী স্টেশনের ওয়েটিং হল। এখানে টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার সবই আছে। 20 টাকা দিয়ে 1 ঘন্টার কুপন কেটে চিরকুট কেটে নিতে হলো, রিসিপ্টটা 1 ঘন্টার জন্য। এটা কিন্তু টয়লেট ব্যবহার করতে পারবো বা যে কোনো ইউজ আমি করতে পারবো, তার জন্য এই 20 টাকা। ব্যবস্থা খুব ভালো, যারা তীর্থযাত্রী আসবে এখানে থাকবে। আর এই কুপন কেটে 1 ঘন্টা টয়লেটকে বা স্নান করুক, কিছুটা সময় ট্রেনের জন্য অপেক্ষা করার সময় যা 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 প্রসাধনী দরকার এটা হয়ে যাবে। এর পাশে আবার দেখে নাও, এই কাঁচের এসি একটা জায়গা আছে, এখানেও থাকা যাবে। এখানে পার আওয়ারে এটা চার্জটা আলাদা। এখানে ক্লক রুম, এসি থাকার ব্যবস্থা, এসি ওয়েটিং রুম ব্যবস্থা খুব ভালো। কারণ লাখো লাখো লোক এখানে আসছে সবাই থাকার জন্য, আর কিছুটা সময় স্টেশনে কাটিয়ে যাবে। লাঞ্চে 120 টাকা করে পেয়ে গেলাম স্টেশনেই। খুব সুন্দর খাওয়া, গোটা থালিতে এত সুন্দর আয়োজন। লুচি আছে, মিষ্টি, ডাল, একটা পনিরের আইটেম, খুব ভালো। স্টেশনের মধ্যেই এটা দিয়েই লাঞ্চটা সেরে ফেলি। বালুঘাট থেকে বেনারস পর্যন্ত এই জার্নি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।